আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চে আলোচনায় আমাদের আজকে আমন্ত্রিত অতিথি। প্রবাদ আছে, অঢেল ধনেও অঢেল মন থাকে না, আর শূন্য থলেতে তো ঢোলও বাজে না। বাংলাদেশের বর্তমান অর্থনীতির হালচাল যেন ঠিক সেই শূন্য থলেটির মতো। বাইরে থেকে যতই রঙিন লাগুক, ভেতরের টানাটানি। রাষ্ট্র নামক এই বিশাল যন্ত্রটি আজ এমন এক অবস্থায় এসে দাঁড়িয়েছে যেখানে আয় ব্যয়ের খাতা মিলাতে গিয়ে হিসাবরক্ষক নিজেই হাঁফিয়ে উঠেছেন। কাঙ্ক্ষিত রাজস্ব আয় নেই, এই একটি বাক্যেই যেন গোটা কাহিনীর সারাংশ লুকিয়ে আছে। রাষ্ট্রের আয় কমে গেছে, কিন্তু খরচের বহর এক চুলও কমেনি। ফলে ঘাটতির অঙ্ক দিন দিন এমনভাবে ফুলে উঠছে যেন বর্ষাকালের নদী। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণের কিস্তিও সময় মতো পাওয়া যাচ্ছে না, কারণ শর্ত পূরণে ব্যর্থতা। অর্থাৎ বাইরের দিক থেকেও যে সহায়তার আশ্বাস ছিল, তাতেও অনিশ্চয়তার মেঘ জমেছে। ফলে সরকারের তহবিলে এখন হাত খুলে খরচ করার মতো টাকা নেই, ধার কর্জই একমাত্র ভরসা। এরই মধ্যে ব্যাংক থেকে রেকর্ড পরিমাণ ঋণ নেওয়া হয়ে গেছে, যেন সংসারের বড় ছেলে বারবার মহাজনের দরজায় কড়া নাড়ছে। উন্নয়ন সহযোগীদের কাছেও চাওয়া হয়েছে $3.25 বিলিয়ন ঋণ। অন্যদিকে বিশ্ববাজারে জ্বালানির দাম এমনভাবে বেড়েছে যে বেশি দামে কিনে কম দামে বিক্রি করার পুরনো নীতি আর ধরে রাখা যাচ্ছে না। বাধ্য হয়ে দেশের বাজারেও জ্বালানির দাম বাড়াতে হয়েছে, যেন নিজের ঘরের ভাত কমিয়ে অতিথিকে খাওয়ানোর দিন শেষ। এদিকে সামনে আসছে নতুন অর্থ বছর, আর তার জন্য পরিকল্পনা করা হয়েছে এক উচ্চাভিলাষী বাজেট। আয় নেই, তবু খরচ চলবে, এ এক অদ্ভুত বাস্তবতা। দেশি বিদেশি ঋণের সুদ কড়ায় গণ্ডায় শোধ করতে হচ্ছে। সব মিলিয়ে রাষ্ট্র যেন এখন এক মধ্যবিত্ত পরিবারের মতো, যেখানে মাসের শেষে হিসাব মেলাতে গিয়ে গৃহকর্তা চুপচাপ বসে থাকেন। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য বলছে, চলতি অর্থ বছরের 8 মাসে রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে ৭১,৪৭২ কোটি টাকা। লক্ষ্যমাত্রা ছিল ৩,২৫,৮০২ কোটি টাকা, কিন্তু আদায় হয়েছে মাত্র ২,৫৪,৩৩০ কোটি টাকা, অর্থাৎ প্রায় ২২% পিছিয়ে। বাকি 4 মাসে প্রায় ৩ লাখ কোটি টাকা আদায়ের প্রয়োজন, কিন্তু বাস্তবতা বড় নির্মম। এখন পর্যন্ত কোনো মাসেই ৪০,০০০ কোটি টাকার বেশি রাজস্ব আদায় হয়নি, অথচ লক্ষ্য পূরণে প্রতি মাসে দরকার ৭৫,০০০ কোটির বেশি। যেন পরীক্ষার আগের রাতে পুরো বই শেষ করার চেষ্টা। আয়কর, ভ্যাট ও আমদানি শুল্ক, 3টি প্রধান খাতেই লক্ষ্য পূরণ হয়নি। আয়কর খাতে ঘাটতি সবচেয়ে বেশি। করদাতাদের বড় অংশ এখনো কর নেটের বাইরে। প্রায় ১,২৮ লাখ টিআইএনধারীর মধ্যে মাত্র ৪৬ লাখ রিটার্ন জমা দিয়েছেন। এই চিত্র কর ব্যবস্থার দুর্বলতাকে নগ্নভাবে প্রকাশ করে। অন্যদিকে আমদানি কমে যাওয়া, ব্যবসার ধীরগতি, সব মিলিয়ে ভ্যাট আদায়ও কমেছে, কিন্তু খরচ তো থেমে থাকছে না। রাষ্ট্রের কর্মচারীদের বেতন ভাতা, অবকাঠামো উন্নয়ন সবই চলতে থাকে। ফলে সরকার বাধ্য হয়ে ব্যাংক ব্যবস্থা থেকে ধার করছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, অর্থ বছরের প্রথম 9 মাসেই ব্যাংক থেকে সরকারের ঋণ প্রায় ১,০৯,০০০ কোটি টাকা, যা পুরো বছরের লক্ষ্যমাত্রাকেও ছাড়িয়ে গেছে। শুধু জানুয়ারি থেকে মার্চ এই 3 মাসে নেওয়া হয়েছে প্রায় ৫৬,০০০ কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, এই প্রবণতা অব্যাহত থাকলে বেসরকারি খাত ঋণ পাবে না, বিনিয়োগ কমে যাবে, কর্মসংস্থান থমকে যাবে, জিডিপি প্রবৃদ্ধির হারও আরো নিচে নেমে আসবে। অর্থাৎ রাষ্ট্র নিজেই এমনভাবে ঋণ নিচ্ছে যে অন্যদের শ্বাস নেওয়ার জায়গা সংকুচিত হয়ে যাচ্ছে। বিদেশি ঋণের অবস্থাও কম গুরুতর নয়। বর্তমানে দেশের মোট বিদেশি ঋণের পরিমাণ ২৩ লাখ কোটি টাকারও বেশি। এর মধ্যে নতুন করে প্রায় $৩০০ কোটি ঋণ চাওয়া হয়েছে, অথচ আগামী 5 বছরে প্রায় $২৬ বিলিয়ন বৈদেশিক ঋণ শোধ করতে হবে, যা অতীতের তুলনায় অনেক বেশি। আইএমএফ এর থেকে $৪.৭৫ বিলিয়ন ঋণ নেওয়া হলেও পরবর্তী কিস্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
শর্ত পূরণ না হয় সংস্থাটি নিশ্চয়তা দিচ্ছে না, ফলে বাজেট বাস্তবায়নে ঝুঁকি বাড়ছে। এই পরিস্থিতিতে জ্বালানির দাম বাড়ানো হয়েছে, যদিও সরকার আগে বলেছিল বাড়াবে না, কিন্তু বাস্তবতা কখনো কখনো প্রতিশ্রুতির চেয়ে শক্তিশালী। তবে এই দাম বাড়ানো যেমন সরকারকে কিছুটা স্বস্তি দিতে পারে, তেমনি মূল্যস্ফীতিকে আরো উস্কে দিতে পারে। অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন এটি সরকারের জন্য নতুন মাথা ব্যথা হয়ে দাঁড়াবে। 2026-27 অর্থ বছরের জন্য পরিকল্পিত বাজেটের আকার 9.25 লাখ কোটি টাকার বেশি। নির্বাচনী প্রতিশ্রুতি, সামাজিক সুরক্ষা, নতুন বেতন কাঠামো সব মিলিয়ে ব্যয় বাড়ছে, কিন্তু আয় সেই হারে বাড়ছে না। ফলে বাজেট ঘাটতি জিডিপির প্রায় 5% পৌঁছতে পারে। ব্যয়ের বড় অংশ এখন ঋণের সুদ ও ভর্তুকিতে চলে যাচ্ছে। চলতি অর্থ বছরে সুদ পরিশোধে বরাদ্দ ছিল প্রায় 1,22,000 কোটি টাকা। আগামী বছর তা আরো বাড়বে। জ্বালানি খাতে ভর্তুকিও বাড়ছে, এর সঙ্গে যুক্ত হয়েছে উন্নয়ন ব্যয়। বিশ্লেষকরা সতর্ক করছেন এই পরিস্থিতি অব্যাহত থাকলে দেশ ঋণের ফাঁদে পড়তে পারে। রাজস্ব আয় বাড়ানো, কর ব্যবস্থার আধুনিকীকরণ, কর ফাঁকি রোধ এসব এখন সময়ের দাবি। ব্যবসায়ী মহলও উদ্বিগ্ন। অতিরিক্ত ব্যাংক ঋণ অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে বলে তারা মনে করছেন। গবেষকরাও বলছেন ঋণ নেওয়া প্রয়োজন হতে পারে, কিন্তু সেটি যেন ফাঁদে না পরিণত হয়। এদিকে সামষ্টিক অর্থনীতির উপরে চাপ বাড়ছে। আমদানি ব্যয় বাড়ছে, রপ্তানি আয় কমছে, রেমিটেন্স ঝুঁকিতে, ফলে চলতি হিসাবে ঘাটতি বাড়ছে। আর্থিক খাতেও সংকট, কয়েকটি ব্যাংক টিকিয়ে রাখতে তারল্য সহায়তা দিতে হচ্ছে। এখন মূল্যস্ফীতি 8%-এর উপরে। মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে, নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। ফলে বাজারে চাহিদা কমছে, উৎপাদন কমছে, বিনিয়োগ কমছে। একটি দুষ্টচক্র তৈরি হচ্ছে। প্রবাসী আয় কিছুটা স্বস্তি দিলেও রপ্তানি দুর্বল। এর মধ্যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ নতুন ঝুঁকি তৈরি করেছে। জ্বালানির দাম বেড়েছে, টাকার অবমূল্যায়নের আশঙ্কা বাড়ছে, মূল্যস্ফীতি আরো বাড়তে পারে। সব মিলিয়ে অর্থনীতি এখন এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে পুরনো সমস্যার সঙ্গে নতুন সংকট যুক্ত হয়ে এক জটিল পরিস্থিতি তৈরি করেছে। এই পরিস্থিতি থেকে বের হতে হলে প্রয়োজন সুসংগঠিত নীতি, কাঠামোগত সংস্কার এবং সবচেয়ে বড় কথা আস্থা পুনরুদ্ধার। মূল্যস্ফীতির গল্পটা শুরু হয়েছিল কোভিডের সময় থেকে। তারপর নানা ঘাত প্রতিঘাতে তা এখনো উচ্চ পর্যায়ে। বর্তমানে মূল্যস্ফীতি 8.71% আর মজুরি বৃদ্ধির হার 8.09%। অর্থাৎ মানুষের আয় যতটা বাড়ছে, ব্যয় তার চেয়ে দ্রুত বাড়ছে। ফলে বাস্তব আয় কমে যাচ্ছে। মানুষ খরচ কমাচ্ছে, সঞ্চয় বাড়াতে চাইছে। এতে বাজারে চাহিদা কমছে, উৎপাদন কমছে, বিনিয়োগ কমছে। একটি চক্র তৈরি হয়েছে যার মধ্যে অর্থনীতি নিজেই ঘুরপাক খাচ্ছে। এখানেই আসে সরকারের বড় দ্বন্দ্ব। মূল্যস্ফীতি কমাবে না কর্মসংস্থান বাড়াবে? কারণ এই দুইয়ের মধ্যে সম্পর্কটা অনেকটা বাচ্চাদের দুই পেশে দোলনার মতো। একদিকে চাপ দিলে অন্যদিক উঠে যায়। মূল্যস্ফীতি কমাতে সুদের হার বাড়াতে হয়, তাতে বিনিয়োগ কমে, কর্মসংস্থান কমে। আবার কর্মসংস্থান বাড়াতে অর্থের যোগান বাড়ালে মূল্যস্ফীতি বাড়ে। ফলে সরকার যেন একসঙ্গে দুই দিক সামলানোর চেষ্টা করছে, যা সহজ কাজ নয়। এই অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন এখনই প্রবৃদ্ধির পেছনে ছোটা ঠিক হবে না। আগে দরকার স্থিতিশীলতা। কারণ ভিত্তি দুর্বল থাকলে প্রাসাদ যত উঁচুই হোক টিকে থাকে না। টানা 3 বছর জিডিপি প্রবৃদ্ধি কমেছে। 2024-25 অর্থ বছরে তা নেমে এসেছে 3.49%। এই বাস্তবতায় শুধু বড় লক্ষ্য ঘোষণা করলেই হবে না, প্রথমে মাটি শক্ত করতে হবে। এদিকে দারিদ্র আবার মাথা তুলেছে। বিশ্বব্যাংকের হিসাবে দারিদ্র্যের হার এখন 21.2%। অর্থাৎ প্রায় 3,60,00,000 মানুষ দারিদ্র সীমার নিচে। মানুষের আয় কমেছে, জীবনযাত্রার ব্যয় বেড়েছে। ফলে নতুন করে দারিদ্র্যের সংখ্যা বাড়ছে। প্রবৃদ্ধি থাকলেও তার সুফল সবার কাছে পৌঁছাচ্ছে না। এটাই সবচেয়ে বড় সমস্যা। আয় বৈষম্য এখন এক বড় মাথা ব্যথা।
দেশের মোট আয়ের বড় অংশ এখন অল্প কয়েকজনের হাতে কেন্দ্রীভূত। অনুপাত প্রায় 0.50 ছুঁই ছুঁই, যা উচ্চ বৈষম্যের ইঙ্গিত দেয়। মধ্যবিত্তের অংশ কমে যাচ্ছে, ফলে ভোক্তা চাহিদাও কমছে, অর্থনীতির গতি স্লথ হয়ে পড়ছে। কর্মসংস্থানের চিত্র আরো উদ্বেগজনক। বিপুল সংখ্যক তরুণ শ্রমবাজারে প্রবেশ করলেও পর্যাপ্ত চাকরি তৈরি হচ্ছে না। যারা কাজ পাচ্ছেন তাদের অনেকেই কম উৎপাদনশীল খাতে যুক্ত হচ্ছেন। শিল্প খাত বাড়লেও সেখানে কর্মসংস্থান বাড়ছে না, এক ধরনের কর্মসংস্থানহীন প্রবৃদ্ধি। বিনিয়োগের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা এখন আস্থাহীনতা। জ্বালানি সংকট, নীতিগত অনিশ্চয়তা, সব মিলিয়ে উদ্যোক্তারা দ্বিধায় আছেন, ফলে নতুন বিনিয়োগ আসছে না, পুরনো বিনিয়োগও থমকে যাচ্ছে। জ্বালানি খাত এখন সবচেয়ে বড় ঝুঁকির জায়গা হয়ে উঠেছে। গ্যাস সংকটে কারখানা চালু করা যাচ্ছে না, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় সরকারকে বেশি দামে জ্বালানি কিনতে হচ্ছে। দাম বাড়ালে মূল্যস্ফীতি বাড়বে না, বাড়ালে ভর্তুকির চাপ বাড়বে, উভয় সংকট। এই পরিস্থিতিতে সুদ হার কমানো নিয়েও বিতর্ক আছে। উদ্যোক্তারা কমাতে চান, কিন্তু অর্থনীতিবিদরা সতর্ক করছেন এখনই সুদ হার কমালে মূল্যস্ফীতি বাড়তে পারে, ফলে সরকারকে খুব সতর্কভাবে পা ফেলতে হবে। এর সঙ্গে যুক্ত হয়েছে নির্বাচনী প্রতিশ্রুতির চাপ। সামাজিক সুরক্ষা, ভর্তুকি, ব্যাংক উদ্ধার সব মিলিয়ে ব্যয়ের পরিমাণ বাড়ছে, কিন্তু রাজস্ব আয় কম, ফলে প্রশ্ন উঠছে এই টাকা আসবে কোথা থেকে। ব্যাংক খাতের অবস্থাও নাজুক। খেলাপি ঋণের পরিমাণ বিপদ সীমা ছাড়িয়েছে। রাজনৈতিক প্রভাব, দুর্বল তদারকি সব মিলিয়ে এটি এখন অর্থনীতির সবচেয়ে দুর্বল জায়গা। সংস্কার ছাড়া এই খাতকে সুস্থ করা সম্ভব নয়। সবশেষে বলা যায়, অর্থনীতি এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। সামনে পথ আছে, কিন্তু সেই পথে কাঁটা অনেক বেশি। স্থিতিশীলতা ফেরানো, আস্থা পুনরুদ্ধার, বিনিয়োগ বাড়ানো, এই তিনটি এখন মূল চাবিকাঠি। আর এর জন্য প্রয়োজন সঠিক সিদ্ধান্ত, সময়োপযোগী নীতি এবং দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা। আমাদের দেশের নীতি নির্ধারণ প্রক্রিয়াটা অনেকটা সেই বিখ্যাত গল্পের মতো। রাজা নতুন জামা পরেছেন, সবাই হাততালি দিচ্ছেন, শুধু একটা শিশু চিৎকার করে বলে উঠছে, রাজা তো উলঙ্গ। কিন্তু দুঃখের বিষয়, আমাদের এই গল্পের সেই শিশুটিও বেঁচে থাকে না, কারণ সে হয়তো হামেই মারা যায় টিকা না পেয়ে। এই যে 204টি শিশু 2 মাসে মারা গেল, এরা কেউই রাষ্ট্রের দীর্ঘমেয়াদের সুবিধাভোগী না। তারা ছিল দেশের ভবিষ্যৎ। এখন এরা কেবল বর্তমানের বলি, এবং এই বলির পেছনে কোনো রহস্য নেই, কোনো অজানা ভাইরাস নেই, কোনো অপ্রত্যাশিত প্রাকৃতিক দুর্যোগ নেই। আছে কেবল একের পর এক ছন্নছাড়া সিদ্ধান্ত, আর সেই সিদ্ধান্তের প্রতি অন্ধ আস্থা। প্রথমেই আসেন ডক্টর ইউনূস, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। তার অধীনেই পুরো কাঠামো দাঁড়ায়। তিনি নিজেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের সীমাবদ্ধতা বুঝে একজন বিশেষ সহকারী নিয়োগ দেন। অর্থাৎ এখানে দায়িত্বের শিকড় শুরু হয় সর্বোচ্চ স্তর থেকেই। তারপর আসেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তাকে ঘিরেই ছিল শুরুতে অসন্তোষ, বাজে চয়েস পর্যন্ত বলা হয়েছে অভ্যন্তরীণ মহলে। কিন্তু ব্যঙ্গটা দেখেন, যখন বিপর্যয় সামনে, তখন তিনি বলছেন ঘটনাগুলো পুরনো, মনে নেই, যেন 204 শিশুর মৃত্যু কোনো ব্যক্তিগত ডায়েরির পুরনো পাতা। এরপর আসল নাটকের কেন্দ্রীয় চরিত্র অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান, পদবি বিশেষ সহকারী, ক্ষমতা প্রায় একক। তথ্য অনুযায়ী তিনিই স্বাস্থ্য খাতের ওয়ান ম্যান আর্মি হয়ে উঠেছিলেন। বৈঠকের পর বৈঠকে সভাপতিত্ব করেছেন, সিদ্ধান্ত ঢেলেছেন, সতর্কবার্তা উপেক্ষা করেছেন। স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন তিনি শুনতেন না। বারবার বলা হয়েছে বিকল্প কাঠামো ছাড়া ওপি বাতিল করলে সেবা ভেঙে পড়বে, কিন্তু তিনি ছিলেন অটল, যেন সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে আগেই, বৈঠকগুলো শুধু আনুষ্ঠানিকতা। এই জায়গাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এখানে ভুল নয়, এখানে জেনে শুনে ঝুঁকি নেওয়া হয়েছে।
আর যখন সেই ঝুঁকির ফল হয় শিশুদের মৃত্যু, তখন সেটা শুধু নীতিগত ব্যর্থতা থাকে না, সেটা দায়বদ্ধ অপরাধে পরিণত হয়। এরপর আসেন মাঠের মানুষ, যারা সতর্ক করেছিলেন কিন্তু থামাতে পারেননি। যেমন ডাক্তার মঞ্জুর আহমেদ, পরিবার পরিকল্পনা খাতের কর্মকর্তা। তিনি স্পষ্ট করে বলেছেন, সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে, সবকিছু লাল হয়ে গেছে। তার ভাষায়, খালি দুটি অক্ষর লিখুন, সব লাল। এই লাল কিন্তু সিস্টেমের না, এই লাল আসলে রক্তের রং। আরেকজন ডাক্তার রাজীব সরকার, ইপিআই এর ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার। তিনি পরিষ্কার বলেছেন, ওপি হঠাৎ বাতিল হওয়ায় টিকাদান কর্মসূচিতে ভাঙন নেমেছে, অর্থায়নে ছেদ পড়েছে, পরিকল্পনা থেমে গেছে। এছাড়া ডাক্তার ABM আবু হানিফ এবং ডাক্তার খায়ের আহমেদ চৌধুরী, দুজনই সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা। তারাও একই কথা বলেছেন, শুধু ভাষা একটু ভদ্র। একজন বলেছেন হঠকারী সিদ্ধান্ত, আরেকজন বলেছেন একক সিদ্ধান্ত। অর্থাৎ সমস্যাটা কোথায় সেটা সবাই জানে, কিন্তু ব্যঙ্গটা এখানেই, যারা জানেন তারা বলছেন, যারা করেছেন তারা চুপ। এখন একটু থেমে ভাবেন তো, এই পুরো ঘটনায় একটা প্যাটার্ন আছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে উপরে, সতর্কবার্তা এসেছে নিচে, কিন্তু সেই সতর্কবার্তা পৌঁছায়নি সিদ্ধান্তে। যেন একটা দেয়াল ছিল, ক্ষমতার দেয়াল, যার ওপারে বাস্তবতা ঢুকতে পারেনি, আর সেই দেয়ালের এপারে দাঁড়িয়েছিল আমাদের শিশুরা। চলুন একটু পেছনে যাই। 2025 সালের ফেব্রুয়ারি মার্চ স্বাস্থ্য অধিদপ্তরের বৈঠকগুলো বসছে, টেবিল ভর্তি মানুষ, কেউ সচিব, কেউ পরিচালক, কেউ মাঠের অভিজ্ঞ কর্মকর্তা। তারা সবাই এক কথা বলছেন, এভাবে হুট করে কাঠামো বদলানো যাবে না। কেউ বলছেন জনবল বেতন পাবে না, কেউ বলছেন সরবরাহ ভেঙে পড়বে, কেউ বলছেন টিকা কার্যক্রমে গ্যাপ তৈরি হবে। এখন সাধারণত এই জায়গায় একটি গণতান্ত্রিক প্রক্রিয়া কাজ করার কথা। আলোচনা হবে, মতামত নেওয়া হবে, ঝুঁকি বিবেচনা করা হবে। কিন্তু এখানে যা হলো তা অনেকটা নাটকের মতো। সবাই সংলাপ বলল, কিন্তু শেষ দৃশ্যটা আগে থেকেই লেখা ছিল। কারণ সেখানে ছিলেন একজন ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান। তার হাতেই ছিল বিশেষ ক্ষমতা। এই ক্ষমতা এমন এক জিনিস যা থাকলে অন্যদের কথা শোনা বাধ্যতামূলক থাকে না। তিনি শুনলেন কিন্তু মানলেন না, তিনি জানলেন কিন্তু করলেন না। তিনি জানালেন ওপি বাতিল হবে, সেক্টর প্রোগ্রাম থেকে বের হয়ে যাওয়া হবে। এখানে একটু থামি। ওপি বা অপারেশনাল প্ল্যান এটা কোনো ছোটখাটো প্রশাসনিক বিষয় না, এটি ছিল পুরো স্বাস্থ্য ব্যবস্থার এক ধরনের মেরুদণ্ড। 26 বছর ধরে এই কাঠামোর উপরে দাঁড়িয়ে টিকা কেনা, সরবরাহ, মাঠ পর্যায়ে সেবা সবকিছু চলেছে। এটি এমন একটি ব্যবস্থা যা হয়তো নিখুঁত ছিল না, কিন্তু কার্যকর ছিল। এখন যদি আপনি এই মেরুদণ্ড হঠাৎ ভেঙে দেন, তাহলে শরীরটা কিভাবে দাঁড়াবে? এই প্রশ্নটাই বৈঠকে উঠেছিল। কর্মকর্তারা বলেছিলেন বিকল্প কাঠামো ছাড়া বের হলে সেবা থেমে যাবে। কিন্তু আমাদের নীতি নির্ধারণে একটা প্রবণতা আছে, যে সমস্যা আছে সেটাকে ঠিক করার বদলে পুরো ব্যবস্থাটাকে বদলে দাও। যেন পুরনো বাড়ির ছাদ চুইয়ে পানি পড়ছে, তাই আমরা পুরো বাড়িটাই ভেঙে ফেললাম। 6 মার্চের এই বৈঠকের কার্যবিবরণী যদি পড়েন, দেখবেন এটি আসলে একটি সতর্ক বার্তার দলিল। পরিবার পরিকল্পনা বিভাগ বলছে বেতন বন্ধ, সেবা ব্যাহত। প্রশাসন বলছে জনবল ঘাটতি পূরণ সম্ভব না। বাজেট বিভাগ বলছে ভ্যাকসিন কেনার সক্ষমতা না বাড়ালে বিপর্যয় হবে। পরিকল্পনা বিভাগ বলছে টিকায় গ্যাপ মানেই জনস্বাস্থ্যে ঝুঁকি। এতগুলো লাল সিগন্যাল একসাথে জ্বলছিল, কিন্তু আমরা কি করলাম? আমরা সেগুলো উন্নয়নের আলোকবর্তিকা ভেবে এগিয়ে গেলাম। তারপর এলো বাস্তবতা। ওপি বাতিল হলো, সেক্টর প্রোগ্রাম থেকে বের হওয়া হলো, কিন্তু নতুন কাঠামো দাঁড় করানোর আগেই পুরনোটা তুলে নেওয়া হলো। ফলে যা তৈরি হলো তা হলো এক বিশাল শূন্যতা, যেখানে না পুরনো আছে না নতুন। এই শূন্যতার প্রভাব সবচেয়ে আগে পড়ল সরবরাহ ব্যবস্থায়। টিকা কেনার প্রক্রিয়া থমকে গেল। আগে যেখানে একটি নির্দিষ্ট কাঠামো ছিল, সেখানে এখন নতুন প্রক্রিয়া, ডিপিপি, ওপেন টেন্ডার, যা সম্পন্ন হতে সময় লাগে
প্রায় 1 বছর। স্বাস্থ্য খাতে 1 বছর মানে অনেক সময়। রোগ অপেক্ষা করে না, আর ভাইরাসও ক্যালেন্ডার দেখে আসে না। এদিকে মাঠ পর্যায়ে কি হলো? যারা কাজ করতেন, হাজার হাজার কর্মী, তাদের বেতন বন্ধ। কমিউনিটি ক্লিনিকের 14,000 জনবল অনিশ্চয়তায়। যানবাহন আছে কিন্তু জ্বালানি নেই, ওষুধ আছে কিন্তু সরবরাহ নেই। অর্থাৎ পুরো ব্যবস্থাটা এমন হয়ে গেল যেন একটি হাসপাতাল আছে কিন্তু সেখানে ডাক্তার নেই, ওষুধ নেই, বিদ্যুৎ নেই, শুধু সাইনবোর্ড আছে। এই অবস্থায় হাম কেন বাড়বে না? হাম এমন একটি রোগ যা সুযোগের অপেক্ষায় থাকে। একটি আক্রান্ত শিশু 12 থেকে 18 জনকে সংক্রমিত করতে পারে। এখন যখন টিকাদানে গ্যাপ তৈরি হলো, যখন দ্বিতীয় ডোজ পাচ্ছে না অনেক শিশু, যখন মাঠে স্বাস্থ্যকর্মী নেই, তখন এই রোগের দরজা খুলে দেওয়া হলো। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই সংকটটা হঠাৎ তৈরি হয়নি, এটি ধীরে ধীরে তৈরি হয়েছে। যখন প্রথম সতর্কবার্তা এসেছিল তখনই যদি ব্যবস্থা নেওয়া হতো তাহলে আজ এই পরিস্থিতি হয়তো আসতো না। কিন্তু আমরা সতর্কবার্তাকে গুরুত্ব দিই না, আমরা বিপর্যয়কে গুরুত্ব দিই। ডাক্তার মঞ্জুর আহমেদের বক্তব্য এখানে খুব গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, সাপ্লাই চেইন পোর্টালের সব লাল। এই লাল মানে শুধু ঘাটতি না, এটি একটি ব্যর্থতার প্রতীক। এটি দেখায় আমরা পরিকল্পনা করিনি, আমরা প্রস্তুতি নেইনি, আমরা কেবল সিদ্ধান্ত নিয়েছি। আরেকটি বিষয়, অর্থায়ন। বিশ্বব্যাংক বলেছিল সময়সীমার মধ্যে কর্মসূচি অনুমোদন না হলে অর্থায়নে বিলম্ব হবে। কিন্তু আমরা সেই ঝুঁকি নিয়েছি, ফলে অর্থায়নের ছেদ পড়েছে, টিকা কেনা ব্যাহত হয়েছে, পুরো কর্মসূচিটি থমকে গেছে। এখন প্রশ্ন হলো, এসব কিছুর দায় কে নেবে? এখন আসে গল্পটা আরো করুণ হয়ে। কারণ যারা সিদ্ধান্ত নিয়েছিলেন তারা এখন মুখে কলুপ এঁটে বসে আছেন। ফোন ধরেন না, মন্তব্য করেন না, বলেন পরে জানাবো। কেউ কেউ তো বলেই ফেলেন ভুলে গেছি। যেন 204টি শিশুর মৃত্যু কোনো স্মরণীয় ঘটনা নয়। কিন্তু বাস্তবতা হলো, অপরাধ কখনো নিজে নিজে ঘটে না। এর পেছনে থাকে সিদ্ধান্ত, অবহেলা আর জবাবদিহিতার অভাব। আপনি যদি একটি কাঠামো ভেঙে দেন, আপনি যদি সতর্কবার্তা উপেক্ষা করেন, আপনি যদি বিকল্প ব্যবস্থা না করেন, তাহলে সেই ভাঙনের নিচে যারা মারা যায় তাদের মৃত্যুর দায় আপনারই। এখানে শাস্তির কথা না বললে অন্যায় হবে। কারণ যদি এই ধরনের সিদ্ধান্তের কোনো জবাবদিহি না থাকে, তাহলে ভবিষ্যতে আবার কেউ একই ভুল করবে। আবার কোনো বৈঠকে কেউ বলবে আমরা নতুন কিছু করব, আর আবার কোনো মা তার সন্তানের কবরের পাশে দাঁড়িয়ে থাকবে। রাষ্ট্র পরিচালনা কোনো পরীক্ষা না, যেখানে ভুল করলে আবার নতুন করে শুরু করা যাবে। এখানে প্রতিটি ভুলের মূল্য দিতে হয়। এই 204টি শিশু সেই মূল্য দিয়েছে। হয়তো এই সংখ্যাটা আরো বাড়ার আশঙ্কা আছে। এখন আমরা বলছি জরুরি টিকাদান চলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে। ভালো কথা, কিন্তু প্রশ্ন হলো, এই নিয়ন্ত্রণটা আগে কেন ছিল না? কেন এতগুলো শিশুর মৃত্যুর পর আমরা জেগে উঠলাম? এই গল্পের সবচেয়ে বড় ট্র্যাজেডি এখানেই। আমরা সব কিছু জানতাম, সতর্কবার্তা ছিল, তথ্য ছিল, অভিজ্ঞতা ছিল, তবু আমরা সেই পথেই হাঁটলাম যেটা বিপর্যয়ের দিকে নিয়ে যায়। শেষ পর্যন্ত আমরা হয়তো আবার সব ঠিক করব, কিন্তু এই 204টি শিশু আর ফিরে আসবে না। তারা থেকে যাবে একটি প্রশ্ন হয়ে। আমরা কি সত্যিই শিখি, নাকি শুধু ভুলগুলোকে নতুন নামে ডাকি? আর যদি আমরা না শিখি, তাহলে এই গল্প এখানেই শেষ না। তখন শুধু সংখ্যা বদলাবে, আজ 204, কাল আরো বেশি। আর আমরা তখনও বসে বসে বলবো সবকিছু নিয়ন্ত্রণে আছে। হ্যাঁ, নিয়ন্ত্রণে আছে, কিন্তু মানবিকতা না, জবাবদিহিতা না, শুধু সিদ্ধান্ত।